শিল্পেন্দুদা, তুমি আজ আমার মন জয় করে নিলে। সেলিউট টু ইউ। আমাদের সবার প্রিয় এন্টারটেনিং প্রিন্স, কেন তাকে এত মানুষ দেখে, ফলো করে, তার ভিডিও শোনার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকে, যেমন আমিও। সেটা আজ প্রমাণ দিয়ে দিল। খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। আজকে অ্যাকচুয়ালি ট্রিবিউট জানাবো আমি শিল্পেন্দুদাকে এই ভিডিওটার মাধ্যমে। আজকে সত্যি কথা বলছি, দিল সে সেলিউট। আমার প্রণাম নিও শিল্পেন্দুদা। আজকে তুমি অনেক সত্যি কথা বলে দিয়েছো। আজকের দেবজিতের জামানায় সেই অর্থে পুরনো দিনের সুপারস্টারদের মানুষ প্রায় ভুলেই গিয়েছে। তাদেরকে অপমান করতে, দু চারটে খারাপ কথা বলতে দুবারও তারা ভাবে না, নলেজের অভাবে। তবে শিল্পেন্দুদা, তুমি যেহেতু আমার থেকে এজে বয়সে অনেকটাই বড়, তোমার অনেক নলেজ আছে আমি জানি, ঠিক আছে? তোমার মনে পড়ে শিল্পেন্দুদা, আগেকার দিনে বুম্বাদা তাপস পালদের আমলে ক্যাসেট, সিডি ক্যাসেট হতো, ভিসিডি ডিভিডিতে আমরা কত সুন্দর তখন দেখতাম পরিবার মিলে, সবাই মিলে টিভির মধ্যে চালিয়ে। সেই ক্যাসেটের যুগ, আমরা ক্যাসেট ভাড়া করে আনতাম, 10 টাকা 20 টাকা ভাড়া পাওয়া যেত ক্যাসেট। কত ভালো ছিল না দিনগুলো। সিনেমা হলে মানুষ যেত, সিঙ্গেল স্ক্রিন হল মানেই ম্যাটিনিস হতে হাউসফুল, আর সবাই লাইন দিয়ে টিকিট কাটা, বাবা মায়ের হাত ধরে ধরে যাওয়া সিনেমা হলে। সেই যে ব্যাপারটা, সেই যে অ্যাটমসফিয়ারটা, সেই যে যুগটা, সেই যে সিনেমা দেখার যে কালচারটা, সেটা কোথাও গিয়ে ফিকে হয়ে গেছে। তো শিল্পেন্দুদা আজকে যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বললো, অ্যাকচুয়ালি আগেকার দিনের যারা টলিউড ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য যে কাণ্ডারিগুলি ছিল, যেমন উত্তম পরবর্তী যুগে আমরা উত্তম কুমারের সময় অবশ্যই জানি যে শহরকেন্দ্রিক সিনেমা ছিল, যেটা শিল্পেন্দুদা ভিডিওর মাধ্যমে বলেছেন। অনেক কোয়ালিটি ভিডিও ছিল, কিন্তু গ্রাম বাংলার লোকেরা ওই রকম কোট ব্লেজার পরা, টাই পরা অফিসারদের ভিডিও, অফিসারদের ওই রকম টাইপের একটা কালচারাল প্রেম, কর্পোরেট হাউস, ওই রকম না গ্রাম বাংলার লোকেরা ঠিক দেখতে ইন্টারেস্টেড হতো না। উত্তম পরবর্তী যুগে, অর্থাৎ উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার মারা যাওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রির হাল খুবই খারাপ হয়ে গিয়েছিল। টলিউড ইন্ডাস্ট্রির ইন্দ্রপুর স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিওর সাইডে না কুকুর ঘুরে বেড়াতো। তো সেই টাইমে কেউ সিনেমা দেখা সবাই ছেড়ে দিয়েছিলেন। তখন কে হালটা ধরবেন? মনে পড়ে তাপস পাল, প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, এই যে একটা যুগের একটা যে ফ্লো এলো, নায়করা একের পর এক উঠে এলো, যাদেরকে মানুষের মনে তাদের গ্রহণযোগ্যতা তৈরি করাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ মহানায়ক উত্তম কুমার একটা ইমেজ তৈরি করে দিয়েছিলেন সেই টাইমে দর্শকদের। কিন্তু তারা কি করলো? গ্রামের দর্শকদের জন্য চিন্তা ভাবনা করলো, সেই চাষির মতো অ্যাক্টিং করা বা চাষির ক্যারেক্টার পোট্রে করা, কিংবা একটা গ্রামের ছেলে বা একদম ঘরের ছেলে তাপস পাল, ধরো 1980 সালের কথাও যদি বলি, দাদার কীর্তি, ঠিক আছে, দুর্ধর্ষ লেভেলের হিট। দাদার কীর্তির জন্য তাপস পাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমরা সবাই জানি, এবং সেই ক্যারেক্টারটা আজও মানুষের মনে আছে। কিংবা ভালোবাসা ভালোবাসা বলতে পারি, 1987 সালে গুরু দক্ষিণার কথা বলতে পারি, 1997 সালে গুরু দক্ষিণা তুখর লেভেলের বক্স অফিস কালেকশন দিয়েছে, হিট করেছিল আমাদের তাপস পাল, রঞ্জিত মল্লিকের গুরু দক্ষিণা। ঠিক একই সালে 1987 সালে আবার অমর সঙ্গী সিনেমাটার মাধ্যমে প্রসেনজিৎ নিজেকে প্রত্যাবর্তন করলেন, বা নিজেকে প্রথমবারের জন্য সুপারস্টার হিসাবে কোট অ্যান্ড কোট নিজেকে পরিচিতি দেখালেন, এবং প্ল্যাটিনাম জুবলি, গোল্ডেন জুবলি যাই বলো না কেন, তোমরা 75 সপ্তাহ বিজনেস করেছিল, ফাটিয়ে ইনকাম করেছিল, হলে হাততালি, সিটি, প্রথম সুপারস্টার। ওই রকমভাবে সাদা রঙের ওই রকম সেই ড্রেস, রেড কালারের, লাল কালারের, ওই রকম টাইপের, আলাদা লেভেলের একটা রোম্যান্টিক নায়কের জন্ম হলো প্রসেনজিৎ। তো সেই যে যুগগুলো, কিংবা ভিক্টর ব্যানার্জিরই বলি, তখনকার দিনে ভালো ভালো কিছু সিনেমা ছিল 90s শেষের দিকে। বলতে পারি আমরা প্রতিকারের কথা, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত ছিলেন, কিংবা আগুন সিনেমাটার কথা বলতে পারি, প্রতিজ্ঞা সিনেমাটার কথা বলতে পারি, ভিক্টর ব্যানার্জি, দেবতা, দারুণ দারুণ লেভেলের অ্যাকশান কিং তখন ভিক্টর ব্যানার্জি। রোম্যান্টিক হিরোর পাঠ করছেন প্রসেনজিৎ। অমর সঙ্গী 1987, 1989 সালে অমর প্রেম, সেই 1989 সালে আবার তাপস পাল, রঞ্জিত মল্লিক মঙ্গলদ্বীপ সিনেমা করছেন। কত সুন্দর একটা ব্যাপার ছিল। চিরঞ্জিত তার আগে বেদের মেয়ে জ্যোৎস্না বিভৎস লেভেলের একটা হিট দিয়ে বেরিয়ে গেছেন। তার পরবর্তীকালে ঘর সংসারের মতো ছবি করছেন, কেঁচো খুঁড়তে কেউটে করছেন। সমস্ত তখনকার দিনে জয় ব্যানার্জির উত্থান ঘটছে অঞ্জন চৌধুরীর হাত ধরে। জয় ব্যানার্জি তোমরা জানো অভাগিনী সিনেমা দেখেছো, হীরক জয়ন্তী দেখেছো। তখনকার দিনের প্রায় প্রত্যেকটা সিনেমাতে
সৌমিত্র ব্যানার্জি বলে একটা ভিলেন ছিল, তুখর ভিলেন, ভয়ঙ্কর লেভেলের, তার চোখগুলো দেখলে ভয় লাগতো। ঠিক আছে, অমর সঙ্গী, গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, অনেক ছবিতে সৌমিত্র ব্যানার্জি কন্টিনিউয়াসলি তিনি ভিলেনের চরিত্র প্লে করেছিলেন, এবং তিনি থাকলে তার বোনও থাকতেন। ঠিক আছে, এটা একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম, তার একটা বোন ছিল, সম্ভবত টুম্পা তার নাম ছিল, আর খুব যদি ভুল না করে থাকি। তো সেই টাইমটা না একটা আলাদা ব্যাপার ছিল, এবং প্রত্যেকটা সিনেমায় প্রিন্সদা যেটা বলেছিল যে রঞ্জিত মল্লিক যে কোনো সিনেমায় থাকা মানেই সেই সিনেমাটা কিন্তু হিট হবেই, শিওর শট হিট হবে, এবং প্রত্যেকটা প্রডিউসার, পরিচালক, ঠিক আছে, তারা প্রত্যেকে রঞ্জিত মল্লিককে যে কোনো সিনেমায় তারা কাস্ট করতেন, সেটা হিরোর দাদার চরিত্র হোক বা হিরোইনের দাদার চরিত্র হোক। ঠিক আছে, যে কোনো একটা গার্জিয়ান হিসাবে তার যে দাপট, রঞ্জিত মল্লিকের আলাদা ক্রেজ ছিল, আলাদা দাপট ছিল। আমার বাবা রঞ্জিত মল্লিকের বিশাল বড় ফ্যান, তোমাদেরকে একটা কথা বলে দিই। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকেরই ভালোবাসে, প্রত্যেকের সিনেমাই দেখে, বাংলা সিনেমা দেখে আমার বাবা, কিন্তু রঞ্জিত মল্লিকের খুব বড় ফ্যান আমার বাবা। তার কারণ তার যে অ্যাপিয়ারেন্স, তার যে অভিনয় দক্ষতা, তার যে অ্যাক্টিং স্কিল, রঞ্জিত মল্লিক ইজ রঞ্জিত মল্লিক। তাকে এখনকার দিনেও লোকেরা, ছেলেরা মানে মিম বানায়, তোমরা দেখেছো বেল্টম্যান, সেই ছোট বউ সিনেমায় প্রসেনজিৎকে বেল্ট দিয়ে মেরেছিল, পিটিয়েছিল রঞ্জিত মল্লিক একটা সিনে লাস্টের দিকে, সেইটার জন্যই। এবং কমেডির রোলেও তিনি ফাটিয়ে দিতেন। মামা ভাগ্নে সিনেমা তোমরা দেখেছো, অনেক সিনেমায় রঞ্জিত মল্লিকের কমেডিও কিন্তু সেন্স দুর্দান্ত ছিল, তার কমিক সেন্স দুর্দান্ত ছিল, এবং সেই মানে দুর্দান্ত কিছু হিট ছিল। সেটা শুধুমাত্র আমি আগেকার দিনে মঙ্গলদ্বীপ, গুরুদক্ষিণের কথা কেন বলবো, তার পরবর্তীকালে প্রত্যেকটা ছবিতে প্রসেনজিতের সাথে তো রঞ্জিত মল্লিকের সর্বোচ্চ ছবি মনে হয় রয়েছে, খুব যদি ভুল না করে থাকি। ঠিক আছে, সূর্য সিনেমা তোমরা দেখেছো, সংগ্রাম সিনেমা দেখেছো, ঠিক আছে, অনেক সিনেমা, প্রতিবাদের মতো সিনেমা তোমরা দেখে নিয়েছো, যে কী লেভেলের প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের যে যুগলবন্দির যে বন্ডিং, ভাই আলাদা লেভেলের ক্রেজ ছিল তখনকার দিনে। তো সেই টাইমটা, সেই স্বর্ণযুগটাই যে যারা যারা ছিলেন, আস্তে আস্তে না সবাই বিলীন হয়ে যেতে থাকলেন। ঠিক আছে, সেই টাইমে সবাই মিলেমিশে কাজ করতেন, কারোর মধ্যে কোনো ইগো প্রবলেম ছিল না, একদম সত্যি কথা বলেছে প্রিন্সদা, কোনো রকম ইগো প্রবলেম ছিল না, সবাই ফ্যামিলি মেম্বার ছিল, যেন একই পরিবারের, টলিউড ইন্ডাস্ট্রির সবাই সদস্য। এক এক করে কি হলো, সবাই আস্তে আস্তে নিজের চেহারাটাকে হারিয়ে ফেললো, নিজের চেহারা ধরে রাখতে পারলো না, একের পর এক টাকার লোভে রাজনীতিতে প্রবেশ করলো, পার্টির রং মেখে নিল গায়ে, সিনেমার প্রতি ভালোবাসাটা এক এক করে সবার মুছে যেতে লাগলো, পড়ে থাকলো শুধুমাত্র একজনই, সমস্ত ট্রোল, অপমান তাকে নিয়ে লেখালেখি হতো, সেটা প্রসেনজিৎ, যে আর কতদিন প্রসেনজিৎ আর কতদিন নায়কের রোল করবেন। আর তোমরা আজকের অনেক ইউটিউবাররা এখন অনেকে বলে যে প্রসেনজিৎ কেন করছে না, কেন গ্রামের দর্শকদের ভুলে গেছে। আরে ভাই, ভুলে যায়নি, প্রসেনজিৎ ভুলে যেতে বাধ্য হয়েছে বা বাধ্য করিয়েছে কিছু সাংবাদিক, লেখক, লেখিকা, কিছু রিভিউয়ার্সরা, যে প্রসেনজিৎ আর কতদিন। তিনি কি টানার চেষ্টা করেননি কন্টিনিউয়াস? কি আমাদের সিনেমা হিট দেননি? বিদ্রোহের মতো সিনেমা, প্রচুর সিনেমা তারপরেও 2000 সালের পরেও তো তিনি করে গেছেন। একটা টাইমে মাল্টিস্টারারও বিশাল হিট দিয়েছেন প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, সংঘর্ষের মতো সিনেমা, ওরা চারজন, ঠিক আছে, সিনেমাটা দেখেছো নিশ্চয়ই, ওরা চারজন, কিংবা পথ ভোলা। ঠিক আছে, মাল্টিস্টারের অনেক বড় হিট আছে প্রসেনজিতের, কিন্তু পরবর্তীতে ইগো প্রবলেম এবং এই যে রাজনীতির বিভিন্ন জিনিসের প্রবেশ করে, এবং প্রসেনজিৎকে নিয়ে কম খারাপ মন্তব্য লেখা হয়নি, যার কতদিন গাছের তলায় গাছে ঝুলে যে নাচ করবেন, দাঁত চিপে মা আমি চুরি করিনি, এই হিসাবে যে মিম টিমগুলো বানানো হলো, নোংরামিগুলো ছড়ানো হলো, তখন সে তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হলো তখন অনেক সাংবাদিকরা, যে প্রসেনজিৎ কি অভিনয় জানে, সারাদিন ওই দাঁত চিপে ডায়লগ বলে, ঠিক আছে, বুড়ো হয়ে গেছে, ওসব চলে না ভাই, মেয়েদের মতো কাঁদুনি কান্না করতে পারে না, ঠিক আছে, হ্যানা ত্যানা উল্টো পাল্টাভাবে মন্তব্য করা হলো। তখন প্রসেনজিৎ কি চাইবেন না যে নিজের অভিনয় দক্ষতা, অভিনয়ের স্কিলটা, সে কি মানে অভিনেতা নয় প্রসেনজিৎ, তার এগুলো কি গায়ে লাগবে না? সেই জন্য সে তার অভিনয় দক্ষতাটাকে প্রমাণ করার জন্য কিছু ভালো স্ক্রিপ্টে সাইন করতে লাগলেন, তাকে কাস্ট করতে লাগলেন ঋতুপর্ণ ঘোষের মতো, বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালকরা। সেটা কি প্রসেনজিতের ভুল? প্রসেনজিৎ যদি তার নিজের জায়গাটা বা নিজের যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি সেটা না পর্যবেক্ষণ করতেন, বা একটু যে স্কিলটা পরিবর্তন করা, যে দর্শকদের টেস্ট চেঞ্জ হচ্ছে, দিনের যেমন যুগ বদলাচ্ছে, দর্শকরাও কিন্তু নতুন নায়কেরও ছবি দেখতে ইচ্ছুক প্রকাশ করছে। প্রসেনজিৎ সারাটা জীবন হিরো করে যেতে পারবেন না,
সবারই একটা নির্দিষ্ট এজ আসে, বয়স বাড়ে, তার সাথে সাথে নিজের অ্যাক্টিং স্কিল ঝালিয়ে নেওয়া, দর্শকদেরকে নতুন নতুন ধারার সিনেমা, নতুন নতুন চরিত্রে নিজেকে আবির্ভূত করা। প্রসেনজিতের সব কিছু ন্যাকই তো ছিল, প্রসেনজিৎ একটু অন্য ধরনের, তাই জন্যই গিয়েছিলেন ছবি বানাতে, বা এখনও তিনি বানিয়ে যাচ্ছেন। সেটা কি প্রসেনজিতের ভুল? তাহলে তখনকার সাংবাদিকরা কেন লিখেছিলেন এই কথাগুলো? তখনকার রিভিউয়ার্সরা কেন এই সমস্ত কথা বলেছিলেন যে আর কতদিন ওই একঘেয়েমিপনা, প্রসেনজিৎকেই দেখে যেতে হবে? তাহলে এখন এই কথাগুলো কেন আসছে? আজকে রজনীকান্ত, সানি দেওয়াল, সালমান, শাহরুখের তুলনা অনেকেই করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সাথে। তখনকারের মার্কেট তারা চিরটা কাল তাদের ওই ভঙ্গিমাতেই, ওই অবতারেই দেখতে চেয়েছেন, তাই জন্যই তারা ওই রকমভাবে আর্ট ফিল্মে যায়নি। প্রসেনজিতের আজকের ডেটে দাঁড়িয়েও যা যা আর্ট ফিল্মের সিনেমাগুলো রয়েছে, সেরকম সিনেমা বলিউডের তাবড় নায়ক, মহানায়ক বা তারকারা কিন্তু করতে পারবেন না। ওই যোগ্যতাটা তারা এখনো অর্জন করতে পারেননি। ঠিক আছে, এইটুখানি বলা যে তখনকার দিনে প্রিন্সদা যেটা বললো যে প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, এনারা না, ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকে সত্যি কথা আলাদা লেভেলের নায়ক ছিলেন, আলাদা লেভেলের অভিনেতা ছিলেন। ঠিক আছে, তাপস পাল তার পরবর্তীতে যখন হিরো থেকে তার ফ্যাটি চেহারা হয়ে গেল, ভুঁড়ি বেড়ে গেল, তারপরেও কিন্তু সাইড রোলেও ফাটিয়ে দিয়েছিলেন। একটা টাইমে প্রসেনজিৎ তাপস পালের ছবিতে, যে ছবিতে তাপস পাল হিরো, প্রসেনজিৎ ভিলেনের চরিত্র প্লে করেছিলেন। তোমরা নিশ্চয়ই মনে আছে নামটা কমেন্ট বক্সে জানি আমি কোন ছবিটার কথা বলছি। শতাব্দী রায়ও ছিলেন সেই ছবিতে। ঠিক আছে, তো তার পরবর্তীতে এমন একটা সিনারিও দেখা গেল, প্রসেনজিৎ নায়কের রোল করে যাচ্ছেন, পরপর তাপস পাল প্রসেনজিতের ছবিতে ভিলেনের ক্যারেক্টার প্লে করছেন। বুঝতে পারছো কতটা চেঞ্জ, পরিবর্তন হয়। ঠিক আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে চেহারার ফিটনেস অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু সংযম রাখতে হয়। প্রতিশোধের মতো সিনেমায়, কুরুক্ষেত্রের মতো সিনেমায়, গ্রেপ্তারের মতো সিনেমা আমরা দেখেছি তাপস পালের রোলগুলো কতটা ছোট ছিল, সাইড রোল ছিল। আমরা জানি শত্রুর মোকাবিলা ছবিও আমরা দেখেছি, মহাকালের মতো ছবি আমরা দেখেছি, যে কি পরিণতি হয়েছিল আস্তে আস্তে তাপস পালে। তারপরে তো বাবা, জ্যাঠা, কাকা এইসব তো করতেই থাকলেন, নিজের ইমেজটা। কিন্তু তখনকার দিনে প্রিন্সদার কথা অনুযায়ী এটা মানতেই হবে, উত্তম পরবর্তী যুগে উত্তম কুমারের উত্তরসূরি হিসাবে একমাত্র তাপস পালকেই দেখা হতো তখনকার দিনে। কিন্তু সেই জায়গাটা যখন আস্তে আস্তে তিনি হারিয়ে ফেলছেন, ঠিক আছে, আস্তে আস্তে গ্র্যাব করছেন প্রসেনজিৎ, তখন নিজের জায়গাটাকে বুঝে নিচ্ছেন এবং নিজের অ্যাক্টিং স্কিলটাকে কিভাবে, কতটা কষ্টের সাথে, কতটা টক দই শশা খেয়ে বলো, না খেয়ে দে, চার্ট শিফটে কাজ করা, মানে ওইটা না আলাদা লেভেলের। প্রসেনজিতের ডেডিকেশন, ডিটারমিনেশন আলাদা লেভেলের ভাই, স্যাক্রিফাইস আলাদা, কারোর সাথে প্রসেনজিতের তুলনা হয় না। তখনকার দিনে এই ব্যাপারটা ছিল এবং প্রসেনজিৎ মানে এখনো পর্যন্ত টিকে রয়েছে। তখনকার দিনে সেই নায়কদের তুলনায় যদি বলি, সেই নায়কগুলো সব বিলীন হয়ে গেছে, অর্ধেকজন তো পৃথিবী ছেড়েই চলে গেছে। ঠিক আছে, নিজেদের দোষে, নিজেদের ভুলে। এখানেও যদি বলা হয় প্রসেনজিতের জন্য তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাহলে ভাই আর কিছু বলার নেই। ঠিক আছে, অভিষেক চ্যাটার্জিরও কত হিট ছিল, তোমরাই বলো না, এই মাল্টি স্টারের ছবিতে। আর ঠিক আছে, চাওয়া পাওয়া থেকে শুরু করে পথ ভোলা, ওরা চারজন, সকাল সন্ধ্যা, রাজমহল, কত ছবি তখনকার দিনে, সব মাল্টি স্টারের সিনেমা। ঠিক আছে, তো ভাই প্রিন্সদার দারুণ কিছু কথা বলেছে, তোমরা চাইলে প্রিন্সদার ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, যে তখনকার দিনে এনারা যদি না থাকতেন, প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, তাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেবজিতের জন্ম হতো না, এটা ফ্যাক্ট। তখন যেমন এনারা কাঁপিয়ে রেখে দিয়েছিলেন গ্রাম বাংলার 750-800 হল, সিঙ্গেল স্ক্রিন হল, জাস্ট সিটি হাততালিতে ভরে যেত, মাথার পর মাথা দেখা যেত, মানুষের চেয়ার ভাঙা হতো, গান, নাচ, ঠিক আছে, একটা আমোদে একটা পরিবেশ, এন্টারটেনিং প্যাকেজ হতো, কমার্শিয়াল যুগ ছিল তখন। ঠিক তেমনই কিন্তু তারা না থাকলে আজকে দেবজিৎ সিনেমা বানাতে পারতো না, কারণ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থাকতো না। তো থ্যাংক ইউ সো মাচ প্রিন্সদা, এত সুন্দর একটা ভিডিও আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। বিগ স্যালিউট টু ইউ। আমি তোমায় অনেক ভালোবাসি শিল্পেন্দুদা, প্রিন্সদা, অনেক বেশি মন থেকে ভালোবাসি। তোমরা ছিলে বলে আজকে তোমাদের দেখা দেখি, অরিত্রদা বা প্রিন্সদা, তুমি, ঠিক আছে, আরও অনেকে, সবাই তোমাদের দেখা দেখি কিন্তু আমি রিভিউ করবো বলে চিন্তা ভাবনা করেছি। ঠিক আছে, নালে হয়তো আমি এই প্ল্যাটফর্মে আসতামই না কখনো। তো খুব ভালো লাগে তোমরা যখন এইরকমভাবে পুরোনো দিনগুলো তুলে ধরো মানুষের সামনে, কারণ তুমি তো জানো প্রিন্সদা যে আমি পুরোনো দিনের সিনেমা রিভিউ করেই আজকে এই অবস্থানে দাঁড়িয়েছি, সাবস্ক্রাইবার এত হয়েছে। তো আমার না ভীষণ ভালো লাগে সেই জন্য, যে তুমি এগুলো অন্তত ভুলে জানো, তোমার নলেজ আছে প্রিন্সদা,
পুরোনো দিনে তুমি অনেক সিনেমা দেখেছো, অনেক বইপত্র পড়েছো, অনেক রিসার্চ করেছো, তখনকার দিনে ঘাঁটাঘাঁটি করেছো, তো ভালো লাগে এই জিনিসগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।